দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো একজন মানুষ কীভাবে পাইলট হয় এবং পাইলট হওয়ার পরে তার কর্মক্ষেত্রের ব্যাপ্তিটাই বা কত বড়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা। তিনি একজন পাইলট অবশ্য। সোহেল ভাই, আমাদের সময়ের আলাপে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি আমরা সুন্দর একটা সময় কাটাবো এবং আমাদের আলাপচারিতার মাধ্যমে মানুষ নতুন কিছু জানবে। একদম প্রথমে আপনার কর্মজীবনের শুরুটা জানতে চাই। আমি ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য যোগ দিই এবং ৯১ সালে আমি কোর অফ সিগন্যালসে আমি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করি। ১৯৯৫ সালে আমি বৈমানিক হিসাবে প্রশিক্ষণের জন্য যোগদান করি এবং ৯৭ সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রশিক্ষণ শেষ করে একজন পাইলট হিসাবে সেনাবাহিনীতে যোগ দিই। কিন্তু আমরা পাইলট হওয়ার ক্ষেত্রে তো জিডি পাইলট বা যেভাবে বলি বিমান বাহিনীতে হয়, সেনাবাহিনীতে কীভাবে? আপনি ঠিক ধরেছেন, পাইলট বলতে সবাই বিমান বাহিনীর কথাই বুঝে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে এয়ারক্রাফট সংযোজিত হয়েছিল ১৯৮১ সালে। তার মানে তখন থেকেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে পাইলট আলাদা একটা শ্রেণী কাজ করে যাচ্ছিল। এখানে পাকিস্তান থেকে যারা ট্রেনিং নিয়ে এসেছিলেন, অভিজ্ঞতা ছিল, তারাই কিন্তু পাইলট হিসাবে যোগদান করেছিলেন এবং তারা আর্মি এয়ার রেজিমেন্ট এস্টাবলিশ করে। এরপরে বিভিন্ন ধারাবাহিকতায় অফিসারদের মধ্যে থেকে কিছু ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়া যারা ফিল আপ করতে পারে তাদেরকে পাইলট হিসেবে নির্ধারণ করা হয়, সিলেক্ট করা হয়, ট্রেনিং দেওয়া হয় এবং তারা বাকি জীবন অধিকাংশ সময়ই পাইলট হিসাবেই বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করে। আমি তাদের মধ্যে একজন, খুবই সামান্য, কিন্তু আমি তাদের মধ্যে একজন। ক্রাইটেরিয়া সম্পর্কে যদি একটু ধারণা দেন। ক্রাইটেরিয়া হচ্ছে তার সে ক্যাপ্টেন হতে হবে, ৬ বছরের নিচে চাকরি থাকতে হবে, কিছু কিছু কোর্স আছে সেই কোর্সগুলো সম্পন্ন করতে হবে এবং তার মধ্যে এসিআর মানে অ্যানুয়াল যে কনফিডেন্সিয়াল রিপোর্ট থাকে সেটা উচ্চমানের হতে হবে। এরপরে তারা যখন অ্যাপ্লাই করে তখন সেনাবাহিনী থেকে তাদের কিছু যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে থেকে শর্টলিস্ট করার পর তাদেরকে মেডিকেলের জন্য পাঠানো হয়। তারা যখন মেডিকেলে কোয়ালিফাই করে তখন তাদেরকে এভিয়েশনে পাঠানো হয় অ্যাপটিটিউড টেস্ট একটা অংশগ্রহণ করার জন্য। তাদেরকে ফ্লাইং ট্রেনিং দেওয়া হয়, ৫ ঘন্টার একটা টেস্ট করা হয়। ওর মধ্যে থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কার মধ্যে প্লেন চালানোর ক্যাপাবিলিটি আছে বা পটেনশিয়ালিটি আছে। তারপরেই ওখান থেকেই প্রথম ৮ জন বা ১০ জনকে সিলেক্ট করা হয়। সেই জন্য আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে সমস্ত পাইলট আছে তারা বেস্ট অফ দি বেস্ট। এক্ষেত্রে কি বয়সের কোনো বয়সসীমা আছে? অবশ্যই বয়সের সব সীমা আছে। এটা ৪ থেকে চাকরির মেয়াদ ৪ থেকে ৬ বছর। এটা ধরে নিতে পারেন ২৫-২৬ বছরের মধ্যেই তারা পাইলট হিসেবে জন্য অ্যাপ্লাই করতে পারে। এরপরে কতদিন ট্রেনিং চলে? এরপরে এটা প্রায় ২ বছরের ট্রেনিং চলে। ৩ মাস চলে গ্রাউন্ড ট্রেনিং, মানে আপনার প্রায় ১২টা সাবজেক্টের মতো কোয়ালিফাই করতে হবে। ওইটা শেষ করার পর তারপর ফ্লাইং ট্রেনিং শুরু হয় এবং এটা কখনো ১ বছর ১.৫ বছর লাগে। এটা নির্ভর করে যে ওয়েদারের উপরে, তারপর ট্রাফিকের উপরে, এয়ারক্রাফট ঠিক আছে কিনা সেগুলোর উপরে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো আনুমানিক ২ বছরের মধ্যেই সবাই কোয়ালিফাই করে। এটা যদি শেয়ার করেন, চ্যালেঞ্জিং অভিজ্ঞতা এবং এনজয়েবল অভিজ্ঞতা। আমার সেনাবাহিনীর সবচেয়ে সুন্দর সময়টা আমি কাটিয়েছি আর্মি এভিয়েশনে। চ্যালেঞ্জিং হচ্ছে যে আপনাকে কিন্তু সৃষ্টিকর্তা উড়ার জন্য বানায়নি, আপনাকে পায়ে হেঁটে চলার জন্য বানিয়েছে। কিন্তু আপনি আকাশে উঠছেন, তার মানে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডেই মেশিনের বিরুদ্ধে, ওয়েদারের বিরুদ্ধে, সবসময় প্রতিকূলতার সঙ্গে আপনাকে কিন্তু ফ্লাই করতে হচ্ছে। তাই সেজন্য বলতে পারি যে প্রত্যেকটা সেকেন্ডই হচ্ছে চ্যালেঞ্জিং। প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে প্রতিকূল পরিবেশের সঙ্গে ফ্লাই করতে হয়। সো যতদিন আমি ফ্লাই করেছি প্রত্যেকটা সময়ই ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। আর যদি উপভোগ করার কথা বলেন, সেটা আমি বলব যে আমি খুবই ভাগ্যবান যে আমি আমার দায়িত্ব প্রত্যেকটা সময়ে আমি উপভোগ করেছি। সেটা ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক, অপারেশনাল ডিউটি হোক বা যে কোনো ভিআইপি মিশন ক্যারি করার সময় হোক, সবসময় কিন্তু আমি এটা উপভোগ করেছি। সোহেল ভাই, যেটা জানতে চাচ্ছি, উপর থেকে বাংলাদেশের সৌন্দর্য কিংবা পৃথিবীর সৌন্দর্য দেখা কেমন দেখায়? ধন্যবাদ। এটা আসলে সব মানুষেরই এই প্রশ্নটা জাগে এবং সবারই স্বপ্ন যে পৃথিবীটা দেখতে কেমন, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। তো আমি খুব ভাগ্যবান যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি ইঞ্চি আমি আকাশ থেকে দেখতে পেরেছি
সেটা বিভিন্ন ঋতুতে। বর্ষার সময় বাংলাদেশে একরকম, শীতের সময় আরেক রকম, ধান কাটার আগে একরকম, ধান শুকানোর পর পাকার পর আরেক ধরনের, বা ধান কেটে নেওয়ার পর আরেক ধরনের হয়। আপনি যদি পূর্ব দিকে যান, মেঘনার অববাহিকা, অদ্ভুত সুন্দর একটা জায়গা। আপনি যদি চলন মিল এলাকায় যান, চমৎকার একটা জায়গা, যেখানে শস্যের যেই সীমানা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন যে এত আমার বেড়ে সুন্দর ওঠা হতে চলন পারে। বিলে। তারপরে আপনি যদি সুন্দরবনের দিকে যান, কি সুন্দর জালের মতো ছড়িয়ে আছে আমাদের সুন্দরবন। আপনি যদি হিল ট্র্যাক্সে যান, সেটা আরেক ধরনের সুন্দর। আপনি যদি হাওড় অঞ্চলে যান, জ্যোৎস্না রাতে যখন আমি ফ্লাই করেছি, তখন দেখেছি যে সিলেটের হাওড় অঞ্চলটা কত সুন্দর। তো সব দিক দিয়ে আমি বলতে পারি যে আমি খুব ভাগ্যবান আর কি। কিন্তু আমরা যতটুকু জানি যে বিমানেরও তো চলাচলের পথ আছে। সমস্ত বাংলাদেশ দেখা এটা কিভাবে সম্ভব হলো? কথাটা আপনি খুব চমৎকার বলেছেন, কারণ আপনি হয়তো জানেন যে বিমান একটা নির্দিষ্ট পথে পয়েন্ট এ টু পয়েন্ট বি যায়। কিন্তু আমি অভিজ্ঞতাটা অর্জন করেছি বিকজ আমি প্রশিক্ষক ছিলাম। আমাদের সেনাবাহিনীর বিমানগুলো নিয়ে আমরা বিভিন্ন এয়ারপোর্টে যেতাম, সেটা সিলেট হোক, সৈয়দপুর হোক, রাজশাহী হোক। ওখানে আমরা ক্যাম্পিং করে থাকতাম, ওখানে প্রশিক্ষণ চলতো, এবং আমি স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন জায়গায় চলাচল করতাম। এখানে একটা এয়ার স্পেস লাগে, যেখানে অন্য বিমান চলাচল কম হয়। সেই সুবাদে আমি বাংলাদেশের সমস্ত জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে আর কি। প্রশিক্ষক হিসেবে কেমন ছিল অভিজ্ঞতা? এটা খুবই চমৎকার একটা অভিজ্ঞতা, কারণ আপনি স্টুডেন্টদের মধ্যেই আপনি কিন্তু বেঁচে থাকেন। সো একটা নভিস স্টুডেন্টকে বা একটা নভিস যে কোনো একটা তরুণকে প্লেন চালানো শেখানো এবং একটা প্লেন তার হাতে ছেড়ে দেওয়া, এটা যে কত বড় দায়িত্ব, এটা প্রকাশ করা যাবে না। এটা একটা গুরু দায়িত্ব, এবং এটা খুব কঠিন দায়িত্ব। তাকে আমি ট্রেনিং দিয়েছি, এবং অল্প সময়ের মধ্যে 10 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে সে এটার যোগ্যতা অর্জন করতে হয়, এবং তাকে আমি একাকী প্লেন ছেড়ে দেওয়ার উপযুক্ত করে তুলতে হয়। সো ইটস এ বিগ রিস্ক। আমার আজকে 20 বছর বা 30 বছর পর 5,000 ঘন্টা ফ্লাই করেছি, এটা এক ধরনের জিনিস। কিন্তু একটা তরুণকে টোটালি জিরো থেকে ওই 8 ঘন্টার মধ্যে প্লেন শিখিয়ে তাকে আকাশে ছেড়ে দেওয়া, এটা একটা গুরুদায়িত্ব। ৮ ঘন্টা মানে তো বিভিন্ন দিন অল্প, অল্প করে হ্যাঁ, হ্যাঁ, এরকম। ওইটা সময়ের মধ্যে। এটা ধরেন ১ মাস ১.৫ মাসের মধ্যে তাকে আজকে একটা ফ্লাইং, ২ দিন পর একটা ফ্লাইং, তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে। গ্রাউন্ডে তাকে শেখানো হচ্ছে। তারপরে আকাশে নিয়ে গিয়ে সে প্র্যাকটিস করছে আর কি। কখনো কি একদম ভাসমান অবস্থায় রিস্কে পড়েছেন? আমি যেটা বলেছি যে এই পেশাটাই হচ্ছে রিস্কের। প্রতি মুহূর্তেই কিন্তু আপনি কোনো প্রতিকূলতার সঙ্গে ত্রুটির করছি। কারণে বা কোনো কিছুর কিন্তু সংযোগ যোগাযোগের আমি কারণে? পড়েছি অনেক ধরনের যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়েছি। অনেক সময় আবহাওয়ার প্রতিকূলতার কারণে পড়েছি। বাট আমার প্রশিক্ষণ আমাকে এটা থেকে উত্তরণে সাহায্য করেছে। মানে এরকম ২-১ টা ঘটনা মনে পড়ে এখনো? মনে পড়ে, আমি একবার ঢাকা থেকে বগুড়া গিয়েছি। বগুড়াতে যাওয়ার পর ওখানে কিছু বিদেশি সেনা ছিল, ট্রেনিংয়ে এসেছিল। তাদেরকে নিয়ে আমি বগুড়া থেকে ঢাকা ব্যাক করছিলাম। যখন এয়ারপোর্টের কাছাকাছি ল্যান্ডিংয়ের জন্য আমি আসি, তখন আমার ফ্ল্যাপ কাজ করছিল না। মানে ফ্ল্যাপ হচ্ছে যে যখন আপনি ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে আপনি আপনার ডানার পরিমাণটা বাড়াতে হয় আর কি, ওটা ফ্ল্যাপ দিয়ে বাড়ায়। তো ফ্ল্যাপটা যখন আমি ডাউন করি, তখন বাম দিকে ডানাটা একটু নেমেছে, ডান দিকে ডানাটা পুরো নেমেছে, যার ফলে প্লেনটা ডানে কাত হয়ে গেছিলো। সো সেটা আমাকে ফিজিক্যালি কন্ট্রোল করে, অ্যালাইন করে, রানওয়ের সঙ্গে অ্যালাইন করে আমাকে নামতে হয়েছে, নাহলে প্লেন তো অন্যদিকে চলে যাচ্ছিল। ওই মুহূর্তে ওইটাকে কন্ট্রোল করে, রানওয়ের সঙ্গে অ্যালাইন করে সেফলি ল্যান্ড করাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তো পিছনে তো তারা কেউ কিছু বুঝতে পারেনি ওই মুহূর্তে। হ্যাঁ, এটাই খুব বড় ব্যাপার। কারণ যাত্রী বা যারা থাকেন তারা তো আপনার মতো বা প্রশিক্ষিত যারা তাদের মতো না। আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। আপনি তো একটা বাহিনীর মাধ্যমে পাইলট হয়েছেন। কিন্তু বেসরকারিভাবে যদি বলি কিংবা একজন সাধারণ যারা সেনা অফিসার না, তারা কিভাবে পাইলট হন? এটা সব তরুণই মাঝে, মাঝে আমাকে প্রশ্ন করে, সব গার্জিয়ানরা আমাকে প্রশ্ন করে যে কীভাবে তারা পাইলট হতে পারে। বাংলাদেশে ৩টি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউশন আছে। একটা হচ্ছে আরিরাং ফ্লাইং একাডেমি, একটা গ্যালাক্সি, আর একটা হচ্ছে ফ্লাইং ক্লাব, যেটা অতি পুরাতন। সো এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাচে স্টুডেন্ট নেয়,
এবং স্টুডেন্ট নেওয়ার পর তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে। তো প্রত্যেকটা একাডেমি তাদের নিজস্ব প্ল্যান করে যে তাদের এয়ারক্রাফট আছে কিনা, ইনস্ট্রাক্টর আছে কিনা এবং তারা ক্যাপেবল কিনা, সেই অনুযায়ী তারা তখন সার্কুলার দেয়। সার্কুলার দেওয়ার পর স্টুডেন্টরা বা যারা আগ্রহী তারা অ্যাপ্লাই করে। ওইখান থেকে প্রত্যেকটা একাডেমি তাদের ব্যাকগ্রাউন্ড দেখে, তাদের পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে, ভাইবা নিয়ে তারপর তাদেরকে সিলেক্ট করে ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং থেকে পাশ করে বের হওয়া সেটা তো আরেক ধরনের চ্যালেঞ্জ। আপনি কি এখন কোনো একাডেমির সাথে যুক্ত আছেন? না, আমি কোনো একাডেমির সাথে যুক্ত নাই। তবে আমি যে অফিসে চাকরি করি, আমাদের ফ্লাইং অর্গানাইজেশন আছে, আরিরাং ফ্লাইং স্কুল। এটা আমি বলতে পারি যে এটা এশিয়ার ওয়ান অফ দি ফাইনেস্ট এবং মোস্ট প্রফেশনাল ইনস্টিটিউট। এবং আমাদের যারা এখান থেকে প্লেন চালানো শিখেছেন তারা বাংলাদেশের সমস্ত বড় বড় ফ্লাইং যে সমস্ত এয়ারলাইন্স আছে তাদের সঙ্গে কাজ করছে। বিদেশে অনেকগুলো মধ্যপ্রাচ্যের অনেকগুলো ভালো ভালো লিডিং এয়ারলাইনে তারা কাজ করছে। সেদিক থেকে আমি বলতে পারি যে আমাদের ফ্লাইং একাডেমির পারফরমেন্স এবং কোয়ালিটি খুবই ভালো, চমৎকার। যদি একটু যোগ্যতার ক্ষেত্রে বলেন, শারীরিক যোগ্যতা, মেধার যোগ্যতা এবং আর্থিক সক্ষমতা, হ্যাঁ, এইটা নিয়ে যদি আমি আর্থিক সক্ষমতার একটা বড় ইস্যু, সেটা আমি পরে বলছি। প্রথমে যে কোনো এয়ারলাইন্স বা যে কোনো একাডেমি যেটা দেখে যে তার মধ্যে সে পড়াশোনায় ভালো কিনা বা তার অ্যাপটিটিউড ভালো কিনা, তার রেজাল্ট ভালো কিনা। কারণ এখানে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় এগুলো বেসিক্যালি সায়েন্স রিলেটেড সাবজেক্ট। সো তার বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম ধারণা আছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে পাস মার্ক হচ্ছে 70। সো আপনাকে 70-র বেশি পেতে হবে, সেই জন্য আপনাকে পড়াশোনায় ভালো হতে হবে। এই 70 মার্ক কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা মার্ক। সুতরাং আপনাকে 70 পেতে হবে। একটা সাবজেক্ট আছে টাইপ টেকনিক, যেই বিমানের উপর আপনি চালাবেন সেই বিমানের যেই সাবজেক্টটা টেকনোলজিক্যাল যে সাবজেক্টটা, সেই সাবজেক্টে আপনাকে 90% মার্ক পেতে হবে। তো এই যোগ্যতা আপনাকে কিন্তু থাকতে হবে। সুতরাং আপনি টাকা পয়সা দিয়ে যোগদান করলেন, আপনি পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাশ করতে পারছেন না, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সুতরাং সেটা আপনাকে প্রথমেই ভেবে নিতে হবে যে আপনি এই জিনিসটা, আপনি এই চ্যালেঞ্জটা নিতে পারবেন কি না। এবং পিতামাতাকেও জানতে হবে যে তার সন্তান এই ধরনের মেধার কিনা। এবং আমি যেটা বলেছি যে প্রায় 12টা সাবজেক্ট তাকে কমপ্লিট করতে হয়। সো এই 12টা সাবজেক্টের অবশ্যই তাকে চৌকস হতে হবে। 12টা কি 9টা আমি এক্স্যাক্টলি বলে যে এরকম 9টা থেকে 12টা। এবং এটা পাশ করার পরই সে কিন্তু প্লেন চালানোর উপযুক্ত হয় এবং প্লেন চালায়। তবে এটাই শেষ না, আমি যদি আর একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এটা হলো আপনি ফ্লাইং শেখার জন্য আপনি উপযুক্ত হলেন, কিন্তু আপনি যখন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে নতুন করে পরীক্ষা দিতে হবে। এবং সেটা হবে ওই একাডেমির আন্ডারে, সেটা হবে সিভিল এভিয়েশনের আন্ডারে, মানে বাংলাদেশের যারা আইন সিভিল উড্ডয়ন বেসামরিক বিমান চলাচলে যারা নিয়ন্ত্রক সংস্থা, রেগুলেটরি অথরিটি, তারা একটা পরীক্ষা নেবে এবং সেটা খুবই কঠিন পরীক্ষা। তারা কখনোই কেউ কারোর সাথে কম্প্রোমাইজ করে না। সুতরাং আপনাকে ওই পরীক্ষাগুলোতে পাশ করতে হবে। সো আপনি যদি মনে করেন যে আপনার সন্তান এই চ্যালেঞ্জটা নিতে পারবে, তাহলেই শুধু তাকে পাঠানো উচিত, অর্থের কারণে না হয়। এটা হলো কোর্সের মেয়াদ কতদিন? এই সাবজেক্টগুলো পড়াতে মোটামুটি ভাবে ডিউরেশনটা এটা কেমন থাকে এবং যদি ধরে নেওয়া খরচটাও বলেন, যদি কেমন খরচ পড়ে? সাধারণত 2 থেকে 2.5 মাস বা 3 মাস গ্রাউন্ড সাবজেক্ট পড়ানো হয় এবং এক্সপার্ট যারা, অথরাইজড যারা ইনস্ট্রাক্টর, তারাই শুধু গ্রাউন্ড সাবজেক্টের ক্লাসগুলো নিতে পারেন। এরপরে খরচের ব্যাপারটা যদি আসি, এটা আনুমানিক বর্তমান প্রেক্ষাপটে আমি যতটুকু জানি এটা আনুমানিক 65 লাখ থেকে 75 লাখ টাকার মতো খরচ হয় ওভার 3-4 ইয়ার্স। যদি 3-4 ইয়ার্সের মধ্যে এই পুরো টাকাটা পেমেন্ট করতে হয়। এবং এটা অন্য আশেপাশে যে কোনো দেশের চেয়ে এটা কিন্তু অনেক কম, এটা আমি বলতে পারি। এই টাকাটা আপনাকে খরচ করতে হবে আর কি। এত কিছুর পরে যখন লাইসেন্স পেল, লাইসেন্সের ক্যাটাগরি তো আছে নিশ্চয়ই? লাইসেন্সের ক্যাটাগরি আছে। প্রথমে কমার্শিয়াল, আপনাকে প্রাইভেট স্টেপ আপনাকে কিছু পার হতে হবে। আপনি অ্যারাউন্ড 45 আওয়ার্স ফ্লাইংয়ের পরে আপনি প্রাইভেট পাইলট লাইসেন্স পাবেন এবং তারপরে অ্যারাউন্ড 150 to 180 আওয়ার্স পরে আপনি কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার জন্য। এতদিন ফ্লাইং করবে কিভাবে?
এটা ওই স্কুলের সঙ্গে আপনাকে থাকতে হবে। আপনি যখন এটা স্কুলে যোগদান করেন ট্রেনিংয়ের জন্য, তখন আপনি চুক্তিবদ্ধ হন যে আপনি কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার উপযুক্ত হয়েই আপনি ওখান থেকে বের হবেন। মানে আপনি ঢুকলেন, আপনি 15 দিন ক্লাস করলেন বা 1 ঘন্টা 15 ঘন্টা পরে চলে আসলেন, এটা কিন্তু হবে না। আপনাকে ওই পাইলট লাইসেন্স পাওয়ার উপযুক্ততা অর্জন করতে হবে স্কুল থেকে। স্কুল আপনাকে রেডি করে দিবে, আপনি যেন কমার্শিয়াল পাইলট লাইসেন্স মানে পাওয়ার লাইসেন্সের জন্য উপযুক্ত হন। উপযুক্ত। এই 150 বা 180 ঘন্টা ফ্লাই করার পর আপনি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবেন। তারপরে যখন আপনি থিওরিটিক্যালি আপনি বিভিন্ন সাবজেক্টগুলো ক্লিয়ার করবেন, পাস করবেন, তখন আপনার টেস্ট হবে এবং টেস্ট হয়ে আপনি যদি পাস করেন, অবশ্যই মেডিকেলের একটা বড় পার্ট, মেডিকেল হওয়ার পর তখন সিভিল এভিয়েশন আপনাকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স দিবেন। তার মানে আপনি কমার্শিয়ালি প্লেন চালানোর উপযুক্ত হবেন। এরপরে আসে চাকরির ব্যাপারটা আর কি। সেটাই জানতে চাচ্ছি যে এত কিছুর পরে তখন চাকরির ব্যক্তিটা কেমন? যেমন আমাদের যদি ইন্টারনাল যদি ভাবি, ডোমেস্টিক তো আমাদের এয়ারলাইন্স কম, বিমান কম। তো পাইলট এখন হচ্ছে কেমন? মানে হওয়ার আ যে প্রবণতা এবং সেই জায়গাতে আসলে এইটা কর্মক্ষেত্রের সুযোগটা আপনি সমন্বয় করা জানেন হচ্ছে যে কিভাবে? পাইলটদের আ বেতন খুব উঁচু স্তরের বেতন সুতরাং একটা এয়ারলাইন্সকে পাইলটদেরকে ধরে রাখতে হলে কিন্তু অনেক হাই স্যালারি দিতে হয়। তো এটা সম্পূর্ণ নির্ভর করে যে মার্কেটটা কেমন যাচ্ছে। আপনার যদি এয়ারলাইন্সগুলো ভালো চলে তখন পাইলটদের ডিমান্ড বেড়ে যায়। আর যখন দেখা যাচ্ছে যে এয়ারলাইন্সগুলো ভালো করছে না, তখন অটোমেটিক্যালি পাইলট কিন্তু ছাঁটাই হতে থাকে। সো এখানে ডাবল এজড ওয়েপন। তো বর্তমান প্রেক্ষাপটে আমি জানি বা এশিয়ার প্রেক্ষাপটে বা ওভারঅল আপনি যদি ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে বলেন, তাহলে আমি বলব যে পাইলটের কিন্তু হিউজ ক্রাইসিস আছে। বাংলাদেশে হিউজ ক্রাইসিস আছে। কিন্তু এইটা সময়ের ব্যবধানে এটা কিন্তু ওঠানামা করে। আপনি যদি মনে করেন যে আপনি আজকে সিপিএল পেলেন, কালকেই চাকরি পাবেন, এটা কিন্তু সেরকম না। তো আপনার এটা ২ বছর ৩ বছর পর একটা মেজর রিক্রুটমেন্ট হয়, সেটা ইউএস বাংলা হোক, বেসরকারি এয়ারলাইন্স বা সরকারি এয়ারলাইন্স বিমান যদি ধরে রাখি, তখন তখন একটা হিউজ রিক্রুটমেন্ট হয়। ৩০ জন, ৪০ জন বা ৫০ জন এরকম নেওয়া হয়। তো সুতরাং তখন যখন আপনি যদি ঢুকতে পারেন, তখন আপনার ভবিষ্যতের ক্যারিয়ারটা তখন ভালো হয় আর কি। সো এই সময়টা আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, এইটুকুই। এরকম কি হয়েছে? পাইলট হয়েছেন, লাইসেন্স আছে কিন্তু এয়ারলাইন্সে রিক্রুট হচ্ছে না? এদের আপনি অবশ্য বলছেন যে ক্রাইসিস আছে। সেই ক্ষেত্রে এটা হওয়ার না, কথা এটা না। এটা এটা ধৈর্যের ব্যাপার আমি ১ম বলেছি। কিন্তু সাধারণত এরা বসে থাকেন না। এরা কোনো না কোনোভাবেই বিভিন্ন এয়ারলাইন্সে যোগদান করেন। তবে আমি যেটা দেখেছি যে আপনার মূল চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি ডিসিপ্লিন লাইফ লিড করেন কিনা। আপনার ইমেজ কেমন? আপনি পাইলট হিসেবে আপনার ইমেজ কেমন? আপনি চ্যালেঞ্জ নিতে পারেন কি পারেন না? আপনার শারীরিক যোগ্যতা আছে কিনা, সুস্থতা আছে কিনা, মানসিক সুস্থতা আছে কিনা? অনেক ক্ষেত্রে এগুলা শর্ট হয়। আমি ডিটেইলস না বলি। তো এই সমস্ত জায়গায় যখন শর্ট হয়, তখন কিন্তু সে যুক্ত থাকা সত্ত্বেও সে কিন্তু আ সে কিন্তু ফাইনালি চাকরি আসলে পায় না। যুক্ত হন না কর্মক্ষেত্রে। হ্যাঁ, সুতরাং আপনি পাইলট হলেই কিন্তু আপনাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। মানে আ আপনি বুঝতে পারছেন যে একটা বিমানের দায়িত্ব আপনার হাতে ছেড়ে দেওয়া হবে। প্যাসেঞ্জারের লাইফ আপনার উপর ছেড়ে দেওয়া হবে। সুতরাং আপনাকে কিন্তু ডিসিপ্লিন থাকতে হবে। আপনি কোনো ধরনের বদঅভ্যাসে আপনাকে জড়ানো যাবে না। বা আপনার মানসিকভাবে সুস্থতা থাকতে হবে। এই সমস্ত চ্যালেঞ্জগুলো কিন্তু বাইরের অনেকেই নিতে পারে না। আপনি জানেন সমাজ এখন অস্থির। বাচ্চা-কাচ্চারা বিভিন্ন ধরনের অপরাধে জড়ায় যায়। সবাই কিন্তু এই সমাজেরই একটা অংশ। তো এটার প্রভাব কিন্তু সব জায়গায় পড়ে। তো আমি দেখেছি যে যারা ডিসিপ্লিন লাইফ লিড করে, তারাই কিন্তু সব প্রফেশনেই ভালো করে। আমি যেহেতু ফ্লাইং প্রফেশনে আছি, আমার কাছে মনে হয়েছে যে তারা যারা ডিসিপ্লিন থাকে তারা ভালো করে আর কি। আগ্রহের জায়গা থেকে জিজ্ঞেস করা সোহেল ভাই। একজন পাইলট যখন তার কর্মজীবন শুরু করেন, আমরা জানলাম যে তার পড়াশোনা শেষ করতে অর্থাৎ পাইলট হতে গেলে তার কি পরিমাণ ব্যয় হয়। আপনি বললেন উচ্চ বেতনে তারা চাকরি করেন। এই সর্বনিম্ন মানে শুরুর দিকে কেমন বেতন পান? এটা তো যদি ডিসক্লোজ করার এটা মতো হয়। ডিসক্লোজ আমি না জেনে বলাটাও ঠিক না, এবং প্রত্যেকটা এয়ারলাইন্সের কাঠামো আছে। নিজস্ব কার্যবিধি আছে এবং তাদের এটা গোপনীয় জিনিস। তবে আমি যেটুকু বুঝি যে এটা অ্যারাউন্ড 70,000 দিয়ে শুরু হয়। 50 বা 60 বা 70 দিয়ে শুরু হয়।
তো আপনি ধরেন একটা তরুণ 22 বছর 23 বছর একটা তরুণ 50,000 বা 70,000 স্যালারি পাচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা তার জন্য এবং প্রফেশনাল লাইফ তো আমি বলছি। অন্যরকম। তো এটা দিয়ে তার কিন্তু জীবনযাত্রা শুরু হয়। তো এটা যেহেতু ধৈর্যের ব্যাপার, ডিসিপ্লিনের ব্যাপার, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি 150 ঘন্টা থেকে যখন 200 ঘন্টা হবে, 300, 400, 500 হবে, আপনি হঠাৎ করেই কিন্তু বড় বিমানে আপনাকে কিন্তু নেবে না। এটা নিয়ম। আপনাকে ছোট বিমানের আপনাকে কো-পাইলট হইতে হবে। কো-পাইলট হিসেবে আপনি 500 ঘন্টা ফ্লাই করলেন, 1 বছর ধরে ফ্লাই করলেন। তারপরে আপনাকে পাইলট ইন কমান্ড বানানো হলো। আপনি ওখানে আরও 2-3 বছর ফ্লাই করলেন। তারপরে একটা বড় বিমান আসলো, মানে মাঝারি ধরনের বিমান আসলো। আপনি ওইটাতে আবার কো-পাইলট হলেন। কো-পাইলট হবে 3-4 বছর পার করলেন। তারপরে ওখান থেকে আবার পাইলট ইন কমান্ড হলেন। সো এইভাবে যখন আপনাকে ট্রেনিং দিচ্ছে, আপনি ফ্লাইং করছেন, আপনার ফ্লাইং আওয়ার বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে। এই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফ্লাইং পেটা অনেক অনেক বাড়তে থাকে। আপনার সুযোগ সুবিধা অনেক বাড়তে থাকে। তো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং এটা যে কোনো প্রফেশনেই আপনি বুঝছেন, আপনি ব্যাংকে চাকরি করেন বা আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটাই হন, আপনাকে কষ্ট করে কিন্তু আপনার ধৈর্য ধরে প্রফেশনে থাকতে হবে বেরোতে এবং হবে। প্রতিনিয়ত শিখতে হবে। এটার তো কোনো বিকল্প নেই। এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু ফ্লাইং ক্যারিয়ারের জন্য। আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে শারীরিকভাবে যোগ্য থাকতে হবে এবং আপনাকে এভিয়েশনের বর্তমান যেই থিওরিজগুলো আছে আপনাকে কিন্তু হালনাগাদ থাকতে হবে। আমাদেরকে যেটা হয় প্রতি বছর আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের টেস্টের সম্মুখীন হতে হয়। সেটা ভাইবা হোক, সেটার ফ্লাইং হোক বা রিটেন হোক, আমাকে কিন্তু পাস করতে হয়। আমার যত বয়সী হোক না কেন, আমার যত ফ্লাইং আওয়ারই থাকুক না কেন, আমাকে নির্দিষ্ট একটা কোয়ালিফিকেশন অর্জন করতে হয় এবং আমাকে টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই জন্য পড়াশোনার মধ্যে থাকাটা হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার। আপনি যদি মনে করেন যে হয়ে আমি গেছে। পাইলট হয়ে গেলাম আর কোনো পড়াশোনা নো, এখানে কিন্তু সবসময় আপনাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। আপনি কালকে ফ্লাইংয়ে যাবেন, আপনাকে সারা রাত ধরে আপনি কিন্তু প্র্যাকটিস করতে হবে যে আপনি কালকে কোন ফ্লাইংয়ে যাচ্ছেন, কী করবেন, এমার্জেন্সি হলে কী হবেন, ঝড় বৃষ্টি আসলে কী হবে, আপনার এই এমার্জেন্সি হলে কী হবে, ওটা করলে কী হবে, আপনার তেল কোনো কারণে আপনাকে ব্যাক করতে হচ্ছে, ব্যাক করার রানওয়েটা আপনার ক্লোজ হয়ে গেছে, আপনি ডাইভারশন নিয়ে কোথায় যাবেন, ওইখানকার কোন কোন সিকোয়েন্সে আপনি নামবেন, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো এভরিডে ইজ ইউর চ্যালেঞ্জিং ডে। আমরা সেই চ্যালেঞ্জের কথাই যদি বলি, অভিজ্ঞতার কথা একটু জানতে চাই সেই জায়গা থেকে। কখনো ঝড়ের মধ্যে পড়েছেন এবং ঝড়ের মধ্যে পড়লে কিভাবে সেগুলো ব্যালেন্স করেন? একটু আমাদের সহজভাবে যদি একটু না, না, বলেন। না, অবশ্যই, অবশ্যই। আমি সিওর যে আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আপনার মাধ্যমে আমার দর্শকরাও কিন্তু আমার কথাগুলো বুঝতে পারছে আরকি। দেখুন, আপনি যখন পয়েন্ট A টু পয়েন্ট B যান বা ঢাকা থেকে, বা ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, আপনি কিন্তু ওয়েদার পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শুনে তারপর আপনি যাচ্ছেন। আপনি 30 মিনিট পর বা ১ ঘন্টা পর আপনি চট্টগ্রামে ল্যান্ড করবেন। আপনাকে কিন্তু ১ ঘন্টা পর ওইখানকার ওয়েদার কেমন হবে আপনাকে কিন্তু এখন থেকে দেখে যেতে হবে। এবং বর্তমানে পৃথিবীর এই ওয়েদার প্রেডিকশন প্যাটার্নটা অত্যাধুনিক। একদম প্রতি সেকেন্ডে কিন্তু আপনাকে লেটেস্ট রিপোর্টগুলো দিচ্ছে। সুতরাং আপনি ধরে নিতে হবে যে আপনি এই ওয়েদারের মধ্যে দিয়ে যাইতে পারবেন কি পারবেন না। আপনার একটা ওয়েদার লিমিটেশন আছে যে আপনি এই লিমিটেশনের মধ্যে থাকলে আপনি যেতে পারবেন। এই লিমিটেশন হলে আপনি কিন্তু টেক অফ করবেন না। সো এই আইনগুলো মেনেই কিন্তু আপনি আকাশে উঠছেন। বাট প্রকৃতি তো প্রকৃতি। আপনি দেখে গেলেন ঝকঝকে আকাশ, কিন্তু আকাশে উঠে দেখলেন যে ঝড়, বৃষ্টি, বাদল, তখন আপনি কী করবেন? প্রত্যেকটা এয়ারক্রাফটে কিন্তু ওয়েদার রাডার লাগানো আছে এবং এটা খুবই আধুনিক রাডার লাগানো থাকে, ওয়েদার রাডার বলে আমরা। সো আমরা ওখান দিয়ে দেখতে পারি যে আমি কোন জায়গাটায় রেড, কোন জায়গায় ইয়েলো, আর কোন জায়গায় গ্রিন, বা কোনো জায়গায় কোনো ইকো নাই। সো ওইটা দেখে আমরা তখন আইডেন্টিফাই করি যে আমি কোন দিক দিয়ে যাব। এখন দুই পাশে রেড, মাঝখান দিয়ে যাব কি যাব না। একটা রেড ক্রস করছে, আমি সামনের দিক দিয়ে যাব না পিছন দিক দিয়ে যাব, এটা নির্ভর করে পাইলটের উপরে। এবং আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, ওই সময় ওই রেড যেই ক্লাউড সেলটা ওই এয়ারপোর্টের মধ্যে আসছে। সো আপনি ওখানে নামবেন কি নামবেন, এই সমস্ত কিছু কিন্তু পাইলটের উপর নির্ভর করে। আর তারপরেও আমরা যে ওয়েদারের মধ্যে পড়ি না তা না, আমরা উঠেই অনেক সময় ওয়েদারের মধ্যে পড়ি। আমরা দেখে শুনে যাচ্ছি এক ধরনের ভাবছি, কিন্তু আকাশে উঠে দেখি যে ওয়েদারটা টোটালি অন্যরকম। এটা খুবই প্রতিনিয়ত এই ঘটনা ঘটে। তবে আমাদের প্রশিক্ষণ, পড়াশোনা, অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আমরা এটা নেভিগেট করে যেতে পারি। ধরেন সব কিছু ঠিক আছে, তারপর ওয়েদারটা খুবই খারাপ। উদ্দেশ্য হচ্ছে কাম ব্যাক।
কাম ব্যাক টু ওন ফিল্ড। যদি দেখেন ফেরার পথে ঢাকাও খারাপ হয়ে গেছে, ড্রাইভার টু এনি আদার ফিল্ড। আপনি দেখছেন যে যশোরও খারাপ হয়েছে, ড্রাইভার গো টু কলকাতা বা গো টু আগরতলা। মানে এইভাবে বলা আছে। এবং পাইলটিং কমান্ড যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার কিন্তু কেউ নাই। কেউ তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে না যে তুমি ফেরত আসছো কি জন্য। ইট ইজ দ্য অনলি থিং ইজ পাইলট সেজ দ্যাট আই ডিডন্ট ফিল সেফ, সো আই কেম ব্যাক, দ্যাটস অল। কারণ আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা জীবনের মূল্য আছে। আপনি এয়ারক্রাফটের মূল্য বলেন বা অন্যান্য সব কিছু বাদ দিয়েও প্রত্যেকটা জীবনের মূল্য, এবং পুরোটাই নির্ভর করে কিন্তু এই পাইলটিং কমান্ডের উপরে। সুতরাং ওনারা যেটা সিদ্ধান্ত নেন সেভাবেই হয়। এখন আসি আমার অভিজ্ঞতার মধ্যে। তো আমিও যে এরকম অভিজ্ঞতা ঝড়ের মধ্যে পড়িনি তা না, সব কিছু প্রিপারেশন নেওয়ার পরেও কিন্তু আমি আকাশ উঠে দেখি যে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়া। তো একটা ঘটনার কথা না বললেই নয়। আমরা তখন প্রথম 2004-05 সালের দিকে আমরা প্রথম ক্যারাভান বিমানটা নিয়ে আসি। তখন আমরা ক্যারাভান দিয়েই আমরা প্যারাট্রুপারদের আকাশ থেকে প্যারা জাম্পের প্র্যাকটিস করানো হয় আর কি। তো এটা প্যারাট্রুপারদের জন্য নতুন, আমাদের জন্য নতুন, দেশের জন্য নতুন, কিন্তু আমরা ওইভাবে পরিচালনা করছিলাম। তো একটা মিশন ছিল রাতের বেলা। সো আমি প্যারাট্রুপারদের নিয়ে আকাশে উঠি। সিলেটে আকাশে ওঠার পরেই আমি টোটালি একটা ঝড়ের মধ্যে পড়ে যাই। আমি খেয়াল করিনি যে একটা রেড সেল অলরেডি কিন্তু এয়ারপোর্টের উপরেই চলে আসছে। তো তখন আমার ক্লাউডের মধ্যে ঢুকলেই তখন দেখা যায় যে এই জিনিসটা কাজ করতেছে না, ওই জিনিসটার সমস্যা, টোটালি ইউর পাজল। তো আল্লাহর হাজার শুকরিয়া যে আমি ওই সময় ঠান্ডা মাথায় আমি হ্যান্ডেল করেছি। আমি প্রথমে আমাদের নিয়ম হচ্ছে যে কন্ট্রোল দি এয়ারক্রাফট ফার্স্ট। সো আমি বাইরে না তাকে এয়ারক্রাফট কন্ট্রোল করেছি। কোপাইলটকে বলেছি যে ওয়েদারের ব্যাপ্তিটা কতটুকু, সে আইডেন্টিফাই করে বললো যে স্যার এটা স্মল একটা সেল। আমি তারপরে স্ট্রেট ফ্লাই করে ইউটার্ন নিয়ে আসে আমি জাস্ট এয়ারপোর্টে ল্যান্ড করে গিয়েছি। কারণ সিলেটের ওয়েদার একটু আনপ্রেডিক্টেবল ওয়েদার, যেটা আমাকে কম মনে হচ্ছিল। তো সেটা আমি ঠিকমতো হ্যান্ডেল করেছি। এরপরে আবার মানে এয়ারপোর্টে ফেরত এলেন নাকি আপনাদের যে না, আমি ডিসকন্টিনিউ করেছি, আর ওই দিন ফ্লাই করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই একটা সেল এসছে, এরপরে আরেকটা সেল আসতে পারে। সুতরাং আমরা কন্টিনিউ করি। এর কারণ আরেকটা কারণ হচ্ছে যে প্যারাট্রুপাররা ওটা তো আরেকটা সেন্সিটিভ প্রফেশন, আকাশ থেকে শূন্যে ঝাঁপ দিচ্ছে, এটা তো আরেক ধরনের সেন্সিটিভ। সো দুইটা একই জিনিস, তাও আবার রাতের বেলা। আমি তখন রিস্ক নিতে চাইনি। আমরা ডিসকন্টিনিউ করে পরের দিন আমরা ওই মেশিনটা পরিচালনা করেছি। আরও অনেক অভিজ্ঞতা আছে। আমি একবার সিলেট থেকে ঢাকায় ব্যাক করছিলাম। তো ওই এয়ারক্রাফটে যাত্রী ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এরকম এমপিরা ছিলেন। ভিআইপি ফ্লাইট ছিল। তো টেক অফের পরপরই রাত হয়ে গিয়েছিল। তো আসার পথে আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা কাজ করছিল না। তো আমি একটু টেন্সড ছিলাম পাইলটিং কমান্ড হিসাবে, কারণ এতজন ভিভিআইপি নিয়ে আমি টেক অফ করেছি। আর আমার ইনস্ট্রুমেন্ট ঠিক মতো কাজ করে কিনা, এবং ঢাকার মতো একটা বিজি এয়ারপোর্টে ল্যান্ড করা, ওটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল। আমার মনে হচ্ছিল যে আমি আর জীবনে ফ্লাই করবো না, আমি আর এত টেনশন নিতে পারবো না। কিন্তু পরে আই কুড সাকসেসফুলি ল্যান্ড। ওনারা কেউ কিন্তু টের পাননি যে আমি কতটা স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছিলাম। ওগুলো কি ওই কাজ করছিল না নন ফাংশনাল অবস্থাতেই, নাকি এর ভেতর ফাংশন? না, এটা কাজ করছিল না ঠিক ওইভাবে বলা ঠিক না। অনেক সময় যে যখন আপনার ওয়েদার খারাপ হয়, তখন দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা ইনস্ট্রুমেন্ট যখন বিদ্যুৎ চমকায়, সেটার প্রভাব কিন্তু আপনার দু একটা ইনস্ট্রুমেন্টের এসে পড়ে। আর তখন ওই এয়ারক্রাফটের এখন তো অনেক আধুনিক, এখন তো অটো পাইলট দেওয়া আছে এবং জিপিএস লাগানো আছে এবং অটোমেটিক্যালি আপনাকে এয়ারক্রাফট নিয়ে যায়। কিন্তু ওই সময় কিন্তু এই ধরনের জিপিএস সিস্টেমটা এতটা অ্যাডভান্স ছিল না। সো আমাকে অনেকটা ম্যানুয়ালি ফ্লাই করতে হয়েছে, আর চার্ট দেখতে হয়েছে। এরকম অনেকটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছিলাম আর কি। কোনটা মানে আধুনিক কিংবা বলি কোনটা সবচেয়ে নিরাপদ, অটো পাইলটিং নাকি ম্যানুয়ালি? না, অটো পাইলট। আপনার এখন ম্যানুয়াল তো কোনো ফ্লাইং নাই। আপনি জাস্ট টেক অফ করলেন, করার সঙ্গে সঙ্গে অটো পাইলট বাটন চেক করে দিলেন। আপনি যখন আপনার যেই এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে যাওয়ার পরে একদম ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে ইউ ডিসকানেক্ট দি অটো পাইলট এন্ড ইউ ল্যান্ড। হোল রুট ইজ অ্যাবসলুটলি অন অটো পাইলট,
অ্যান্ড দিজ আর অ্যাডভান্সড মেশিন। আপনি এটা বিশ্বাস করতে পারবেন না, আমিও মাঝে মাঝে অবাক হই, এটা কীভাবে সম্ভব যে আমাকে ডানে নিয়ে যাচ্ছে, বামে নিয়ে যাচ্ছে, উপরে নিয়ে যাচ্ছে, নিচে নামাচ্ছে, প্রতি সেকেন্ডে সে ক্যালকুলেট করতেছে আমি কোথায় আছি, কোন দিক দিয়ে যাচ্ছি। এবং এটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে বিজ্ঞান যে কতটুকু এগিয়ে গিয়েছে, এটা আপনি না দেখলে ওখানে বিশ্বাস করতে পারবেন না। এটা টোটালি অটো পাইলট। এইটার ইনস্ট্রাকশন বা সেট আপ কীভাবে? এইটা প্রত্যেকটা এয়ারক্রাফট কিন্তু একটা কম্পিউটার, মানে সুপার কম্পিউটার আর কি। ওইখানে ফ্লাইট কম্পিউটার থাকে, আপনি ওইখানে সমস্ত ডাটাগুলো প্লেস করে দিলেন, বা এইভাবেই আপনাকে অটোমেটিক্যালি এয়ারক্রাফট আপনাকে নিয়ে যাবে। বরং ঢাকা থেকে আপনি সুইজারল্যান্ড যাচ্ছেন, আপনি সুইজারল্যান্ডের কোন কোন রুট দিয়ে যাবেন, কিভাবে যাবেন, কোন কোন ওয়ে পয়েন্টে আপনাকে রিপোর্ট করতে হবে, কোন দেশের উপর দিয়ে যেতে হবে, কোন বাউন্ডারি ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করতে হবে, সব কিছু কিন্তু আপনি ওই ফ্লাইট ডাটা কম্পিউটারে আপনি লোড করে দেবেন, সেই তখন আপনাকে গাইড করবে। আর পরিবর্তিত পরিস্থিতি, যেটা ধরেন যদি আবহাওয়াজনিত কিংবা অন্য কোনো কারণে, তখন এইটা তখন আপনার ডাইভারশনের ব্যাপার থাকে। আপনি যদি ধরেন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, আপনার যদি রাস্তায় ক্লাউড থাকে, আমরা তখন টাওয়ারকে বলি যে আমরা 5 মাইলস টু দি লেফট, 5 মাইলস টু দি রাইট, এবং টাওয়ার আমাদেরকে তখন অ্যালাউ করে। আমাদেরকে অবশ্যই টাওয়ারকে জানাতে হয়, কারণ আরও তো অনেকগুলো বিমান ফ্লাই করছে। তখন আমরা ওয়েদার রাডারে দেখে নিই যে আমরা সামনে ওয়েদার কীরকম আছে, তো সেভাবে তখন আমরা ডাইভার্ট করে যাই। এটা সারা পৃথিবীতে এটা এস্টাবলিশড একটা ইস্যুস, এবং কখনও ওয়েদারে প্রবেশ করতে নেয়, এটা সবসময় বলা আছে। আপনি যত ওস্তাদ পাইলটই হন না কেন, আপনি যখন ওয়েদারে ঢোকেন তখন কিন্তু সবাই একটু টেন্সড হয়। সুতরাং নন ওয়েদার কন্ডিশনে কেউ কিন্তু কখনো ঢোকে না। ওরা যদি এই যে আলোচনা হচ্ছে, সেখানে আবার একটু প্রথম দিকের আলোচনায় যেতে চাই। মাঝামাঝির যে আলোচনাটা ছিল যে ক্রাইসিস রয়েছে পাইলট। এই ক্রাইসিস মেটানোর জন্য আসলে মানে আমরা সবসময় বলি সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ এবং স্ব-উদ্যোগ। এই সমন্বয়টা কিভাবে করছেন? এটা একটা গ্রে এরিয়া। আমি যদি বলে থাকি এটা গ্রে এরিয়া, কারণ হচ্ছে যে অনেকগুলো কমপ্লায়েন্সের ব্যাপার থাকে। আমি যেহেতু বাহিনী থেকে এসেছি, সেনাবাহিনী বা বিমান বাহিনীতে, এরা কিন্তু ফুললি কমপ্লাইড থাকে। মানে যে সমস্ত রুলস রেগুলেশনস আছে তারা কিন্তু ফুললি কমপ্লাই করে, যেই ইকুইপমেন্টে চেঞ্জ করার কথা সেটা চেঞ্জ করে, এবং স্ট্রিক্ট একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যায়। কিন্তু বেসরকারি বা অন্যান্য এয়ারলাইন্সগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এবং কমপ্লাই করা সম্ভব হয়ে ওঠে না। তাদের ওয়েজ অফ অ্যান্ড মিনস আছে। তো এইখানে একটা গ্রে এরিয়া থাকে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে সরকার সেই সমস্ত বেসামরিক বেসরকারি এয়ারলাইন্সগুলোকে প্রমোট করছে না। আপনি ফুয়েল, যেমন জেট ফুয়েল, এটা খুবই প্রয়োজনীয় একটা জেট ফুয়েল আপনি এটা দাম এমন হয় একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে এয়ারলাইন্সগুলো এখান থেকে ব্যবসা করতে পারছে না। এয়ারলাইন্স যদি ব্যবসা করতে না পারে তাহলে এটা ফ্লারিশ করবে কীভাবে, তারা নতুন এয়ারক্রাফট আনবে কীভাবে, তারা পাইলটদের ট্রেনিং দিবে কীভাবে, বা স্পেয়ার পার্টস কিনবে কীভাবে। সো সরকারের উচিত হবে যে ব্যবসায়িক নির্ভর একটা অ্যাটমসফিয়ার তৈরি করে রাখা, যেন বেসামরিক এয়ারলাইন্সগুলো এখান থেকে ব্যবসা করতে পারে। সারা পৃথিবীতে হয়, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে আছে যারা লো কস্ট এয়ারলাইন্সগুলোকে প্রমোট করে। আপনি ঢাকা থেকে চিরাং যাওয়া দরকার আপনার, কিন্তু এই ট্রাফিকের কারণে আপনি যেতে পারছেন না, মানে বাসে যদি যান বা ট্রেনে যদি যান অনেক সময় লাগছে, কিন্তু এয়ারলাইন্সের ভাড়া এত বেশি আপনি এটা অ্যাফোর্ডও করতে পারছেন না। সো কিন্তু আপনার প্রয়োজন। সো সরকারকে এই ধরনের অনেকগুলো উদ্যোগ আছে, এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেন ভর্তুকি দিয়ে হোক বা যেমন করে হোক, যে অন্যান্য এয়ারলাইন্সগুলো যেন ভালো করতে পারে। আপনি একটা স্পেয়ার পার্টস ধরেন আপনি আনছেন, এক জায়গা থেকে নিয়ে আসছেন, স্পেয়ার পার্টসটা না আসার ফলে কিন্তু এয়ারক্রাফটটা গ্রাউন্ডেড থাকে। একটা এয়ারক্রাফট গ্রাউন্ডেড থাকার অর্থ হচ্ছে যে আপনি লক্ষ লক্ষ টাকা কিন্তু প্রতিদিন আপনি ড্যামারেজ দিচ্ছেন। তো এই যন্ত্রটা আসার পর আপনি কাস্টমসে আসলেন, কাস্টমসে 10 দিন ধরে পড়ে আছে, 15 দিন ধরে পড়ে আছে, বা আপনি চক্রে আছেন, আপনি ক্লিয়ার করতে পারছেন না। তো আমি জানি যে এই ধরনের একটা সমস্যা থাকে, এরকম অনেক ধরনের সমস্যা আছে। সো এই পেশার সঙ্গে, এই উড্ডয়ন পেশার সাথে যে সমস্ত অর্গানাইজেশনগুলো জড়িত থাকে তাদেরকে বুঝতে হবে যে একটা ডিলে হইলে সেটা কতদূর ইম্প্যাক্টটা পড়ে,
এবং এই সমস্ত কিছু যোগ হয় কিন্তু অর্থের মানে আপনার ভাড়ার উপর। সো ঢাকা চিটাগাংয়ের ভাড়া অর্ধেক হতে পারতো, কিন্তু হতে পারছে না এই 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 ধরনের এই জন্য। অর্ধেক হতে পারতো, অবশ্যই অবশ্যই অর্ধেক উইন হতে উইন পারতো। সিচুয়েশনে এটা আমি আমি কথার কথা বললাম, বাট এত হতো না। আমি এটা বলে দিতে অন্তত পারি, কমতো। লো কস্ট এয়ারলাইন্স কনসেপ্ট কিন্তু সারা পৃথিবীতে ঘুরছে। আমি আহ, আমার মনে আছে যে আমি মালয়েশিয়ায় এয়ারপোর্টে নামার, কুয়ালালামপুর নামার পর ওখান থেকে আমি লঙ্কাইতে গেলাম। $10, $10 মানে হচ্ছে $1200। আমি আমার পুরো ফ্যামিলি টিকিট করলাম, পার হেড $10 থেকে $12 করলো। এটা কীভাবে সম্ভব? $1200 দিয়ে কীভাবে মানে সম্ভব? বিমানে ওঠা নামা এই তো এরা। অনেক অনেক আছে, কিন্তু তারা ব্যবসা করছে এবং তাদের এখানে হিউজ, এয়ার এশিয়া তখন ছিল, হিউজ ব্যবসা করছে। সো আপনাকে তো এই ধরনের পরিবেশ, সরকারের উচিত হবে এই ধরনের পরিবেশটা সৃষ্টি করে দেওয়া। আপনাকে জেট ফুয়েল সহজলভ্য করতে হবে। আপনি শুধু ঢাকায় রিফিলিং করছেন, চিটাগাংয়ে ব্যবস্থা ধরেন অন্য কোনো জায়গায়, চিটাগাংয়ে আছে বা সিলেটে আছে, আপনাকে ফ্যাসিলিটিগুলো আরও 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 উন্নত করতে হবে। তারপরেই না কিন্তু এই এয়ারলাইন্সগুলো ব্যবসা করতে পারবে, তারপরেই কিন্তু দাম কমে আসবে। লো কস্ট ক্যারিয়ার কনসেপ্ট বাংলাদেশের জন্য কেমন হবে? চমৎকার হবে। আমি 2005 সালে লো কস্ট এয়ারলাইন্স নিয়ে আমি কাজ করেছিলাম এবং আমার ইচ্ছা ছিল যে আমি একটা লো কস্ট এয়ারলাইন্স বাংলাদেশে প্রবর্তন করব। আমি একটা পেপারও লিখেছিলাম এবং পেপারে আমি প্রমাণ করেছিলাম যে ঢাকা টু চিটাগাং আমি তখন বিমানের ভাড়া ছিল $3000 মতো, আর যদি এসি কোচে যান তাহলে এটা ভাড়া ছিল আনুমানিক $700-800 মতো, সোহাগ পরিবহন ধরেন আপনি এসি কোচে যাচ্ছেন। সো আমি দেখেছিলাম যে $1500-1600 মধ্যে, দুইটার মাঝামাঝি একটা $1500-1600 মধ্যে কিন্তু আপনি আপনি সার্ভিসটা দিতে পারবেন, এই ফ্লাইট সার্ভিসটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, আপনি হয়তো প্লেনে খাবার পাবেন না, আপনি হয়তো পেপার পাবেন না, বা আপনি ওই সার্ভিসটা পাবেন না, কিন্তু আপনার তো এটা দরকার নেই। এমন কিছু না, আধা এমন ঘন্টা কিছু না, 40 আপনার মিনিট এটা 1 দরকার নেই। ঘন্টার ব্যাপারে। তো তখন আমি এটা নিয়ে কাজ করেছিলাম, বাট আলটিমেটলি যেটা হয় যে এটার এটা তখন এটার কাজ করেনি। তো অন্যান্য এয়ারলাইন্সগুলোও এসছে, বাট এয়ারলাইন্সের এক একজনের বিজনেস কনসেপ্ট এক এক ধরনের থাকে এবং সব কিছু হয়ে ওঠেনি আর কি। বাট এটার আমি এখনও এটা মনে করি যে এটার স্কোপ আছে, এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে বাংলাদেশের লো কস্ট এয়ারলাইন্স করা উচিত, এবং যে সমস্ত এয়ারপোর্টগুলো অকেজো আছে, মানে আনইউজড আছে, সেটাকে সচল করা উচিত। আপনি ধরেন সৈয়দপুরে মনে হয় যে ওখান থেকে কে আসবে, আসা যাওয়া কে করবে সৈয়দপুর থেকে? কারণ ওটা তো, সৈয়দপুর তো খুব ভালো চলাচল হ্যাঁ, করে। আপনি বিশ্বাস করবেন না, সম্ভবত 13টা বিমান যাতায়াত করে, মানে পার ডে 13টা ফ্লাইট হয়, এবং প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু যাত্রীপূর্ণ থাকে, এবং সন্ধ্যা এবং রাত 8টা-9টা পর্যন্ত কিন্তু ফ্লাইট চলে। সুতরাং এটা মানুষ চলাচল করবে, মানুষের পয়সা আছে পকেটে, কিন্তু আমরা এই অ্যাটমসফিয়ার বা এটা করে তুলতে পারছি না। আমরা আমরা যতটুকু জানি, বাইরে থেকে যতটুকু জানি, যে আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে এয়ারলাইন্স, সবাই যে খুব ভালো ব্যবসা করছে তা না, কিন্তু তারা কেন লো কস্ট এয়ারলাইন্স বা আমি এটা বলতে পারবো না, কারণ সবার একটা বিজনেস পলিসি থাকে, বিজনেস কনসেপ্ট থাকে। কিন্তু দিন শেষে তো লাভবান হতে চায়, এটা তো চূড়ান্ত কনসেপ্ট। আমি অন দি এয়ারে তো আমি এইভাবে বলতে পারি না যে অনেকগুলো এয়ারলাইন্সের আমার কাছে মনে হয়েছে যে তারা সব কিছু করতে চেয়েছেন ফ্লাইং বিজনেসটা ছাড়া। মানে আপনি একটা এয়ারলাইন্স করছেন, সব কিছু করতে চাচ্ছেন, কিন্তু ফ্লাইং বিজনেসটা আপনি করতে চাচ্ছেন না। মানে আপনি একটা প্লেন কিনে নিয়ে আসছেন, প্লেনের মাধ্যমে কেনার মাধ্যমে আপনি হয়তো অনেক টাকা বিদেশে পাচার করছেন, বা আপনি অনেক ডানবাম করছেন, বিনিয়োগ করছে। না, আমি বিনিয়োগ বললাম, বিনিয়োগ তো ভালো জিনিস, কিন্তু আপনি বিনিয়োগ করছেন আপনি টাকাটাকে বিদেশে নেওয়ার জন্য। তো এইভাবে তো আপনি আপনি আগে আপনি পেশাটাকে ভালোবাসেন, বিজনেসটাকে ভালোবাসেন, ফ্লাইং বিজনেসটাকে ভালোবাসেন, তারপরেই না আপনি এর থেকে টাকা আসবেন। কিন্তু আপনি যদি মনে করেন এর মাধ্যমে আমি বিদেশে টাকা পাচার করব এবং এই জন্য আপনি একটা এয়ারলাইন্স করব, এই ধরনের ঘটনা আমার মনে হয় যে আমি পেপার পত্রিকা পড়ে আমার ধারণা হয়েছে যে আমরা এটা করেছি। তো এটা না করলে হয়তো আমরা বিজনেসটা করতে পারতাম আর কি। মানে যে কাস্টমাইজ সার্ভিস, যেটা আর কি লো কস্ট এয়ারলাইন্স বা ক্যারিয়ার কনসেপ্ট নিয়ে, এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমরা বিমানে উঠলেই আমার পত্রিকা লাগবে, আমার একটু খাবার লাগবে, এইগুলো কি আমরা যারা যাত্রী তারা কি এই কনসেপ্ট থেকে বের হতে পারি যে আমার আসলে এটুকু দরকার না, আমার শুধুমাত্র গন্তব্যে পৌঁছানোটাই আসলে হ্যাঁ, সহজে? আমি ওইটা শুধু এটার সঙ্গে জড়িত না। আপনি ধরেন আমাদের যে সমস্ত এয়ারক্রাফটগুলো নেওয়া হয়, এগুলো এটা 70 সিটের বা 42 সিটের।
কিন্তু এটা যদি ছোট বিমানও না হয়, কারাভান আছে বা অন্যান্য অনেক এয়ারক্রাফট আছে যেগুলা 15 জন বা 17 জন বা 20 জন এই ধরনের থাকে বা 30 জন, এটাতে করা যেতে পারে। আমার মনে হয় যেটা স্কোপ আছে। কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনি ধরেন ঢাকা এয়ারপোর্ট এত বিজি যে আপনাকে আপনার ফ্লাইট টাইম হয়তো 40 মিনিট, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি আরও 40 মিনিট আপনি কিউতেই Waiting দাঁড়ায় এ আছেন। আমাদের ওয়েদার এত আনপ্রেডিক্টেবল, কুয়াশা এত চলে আসে যে আপনি একটা নির্দিষ্ট সময় ফ্লাই করতে পারেন না। সো আপনি শুধু ওটা হলেই হবে না, আপনার কিন্তু অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কাজ করতে হয়। বা ঢাকার আকাশ কিন্তু এখন খুবই ব্যস্ত। আপনি যদি আধুনিকায়ন না করেন তাহলে শুধু এয়ারক্রাফট আনলেই হবে না, আপনাকে অনেক কিছুতে বিনিয়োগ করতে হবে। সরকারকে, এর মূল জিনিস হচ্ছে কি, সরকারকে এগিয়ে আসতে হবে। সোহেল ভাই, অনেক গল্প হয়ে গেল, অনেক সময় হয়ে গেল। এই শেষের দিকে যদি একটু জানতে চাই যে আমাদের যে থার্ড টার্মিনাল হচ্ছে, এখানে আসলে আমাদের বিজনেসটা, আমাদের হাব হওয়ার সুযোগ কতটুকু, আমাদের বিজনেস কতটুকু একদম কাস্টমাইজ থেকে শুরু করে ফুল কমার্শিয়াল ভাবনা সবকিছু মিলে কেমন? আমি আ আ আমার এই ব্যাপারে খুব একটা আইডিয়া নাই। তবে আমি একজন আপনার মতো সাধারণ নাগরিক হিসাবে যদি পেপার পত্রিকা পড়ে যদি মন্তব্য জানতে চান তাহলে আমি হয়তো বলতে পারি। সেটা হচ্ছে যে আমাদের হিউজ পটেনশিয়ালিটি আছে। আমরা এই মুহূর্তে বাৎসরিক 70 মিলিয়ন, আমি যদি ভুল করে থাকি 70 লাখ, আমি বাংলায় বলি 70 লক্ষ 80 লক্ষ বাৎসরিকভাবে আমরা 7-8 মিলিয়ন। যাত্রী ট্রান্সফার করছি। কিন্তু এটাকে 2.5 কোটি পর্যন্ত ডাঙা যেতে পারে। আপনারা জানেন যে টিকিটের অভাবে অনেকে ফ্লাই করতে পারছে না, বা এয়ারক্রাফটগুলো আসছে কিন্তু আমাদের টার্মিনালটা হ্যান্ডেল করার মানে পার্কিং প্লেস কম। সেদিক দিয়ে থার্ড টার্মিনাল একটা বড় কিন্তু আমাদের অর্থনীতিতে যোগ করবে। কিন্তু এর পাশাপাশি আপনাকে কিন্তু আরও অনেকগুলো জিনিসে কিন্তু নজর দিতে হবে। এটার ম্যানেজমেন্ট দেখতে হবে। আপনি এয়ারপোর্টের যেই টেকনিক্যাল ল্যান্ডিং ফ্যাসিলিটিস, এটাকে উন্নত করতে হবে। টাওয়ারে যারা বসে থাকেন তাদের সামনে যেই এয়ারক্রাফট ট্র্যাকিং ডিভাইস বা ট্রাফিক ট্র্যাকিং ডিভাইস যেটা থাকে, এটা অত্যাধুনিক করতে হবে। আমাদের মাতাত্ত আমলে জিনিসপত্র নিতে কিন্তু তারা এয়ারক্রাফটগুলোকে কন্ট্রোল করছে টাওয়ার থেকে। সেখানে আপনাকে নিয়োগ করতে হবে, অর্থ বিনিয়োগ করতে হবে, তাদের ট্রেনিং দিতে হবে, তাদেরকে আধুনিক টেকনোলজি দিতে হবে, আধুনিক রাডার দিতে হবে, তারা যেন এই ট্রাফিক ম্যানেজমেন্টটা করতে পারে। এখন আপনি ধরেন 100টা বা ধরেন 10টা ট্রাফিক আপনি এয়ারক্রাফট কন্ট্রোল করতে পারছেন, কিন্তু আপনি যদি আধুনিক সিস্টেম নিয়ে আসেন, ওদের যদি এক্সপার্ট করেন, ওদের যদি ট্রেনিং দেন, ফ্যাসিলিটি দেন, তারা কিন্তু 20টা 30টা 40টা এয়ারক্রাফট একসাথে হ্যান্ডেল করতে পারবে। তো তাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। এটা কীভাবে, কে বাড়াবে? এটা কিন্তু আপনাকে সরকারকেই বাড়াতে হবে, এবং সরকারকে সমন্বিত প্ল্যান করে কিন্তু আপনাকে বাড়াতে হবে। ওইটা হলেই কিন্তু এই থার্ড টার্মিনালটা কার্যকরী হয়ে যাবে। নাহলে এটা জাস্ট অন্য একটা সিস্টেমের মতো হয়ে যাবে। আপনি এয়ারপোর্টে ঢোকার যে রাস্তা বা ট্রাফিক সিস্টেম, এটাকে আপনি উন্নত করলেন না, তাহলে তো হবে না। আপনি ইমিগ্রেশনে যে আধুনিক পদ্ধতি, আপনি বিদেশে যদি যেয়ে থাকেন, এখন জাস্ট স্ক্যান করলেই করে চলে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের ওয়েট করতে হচ্ছে। আপনি আসলেন, আপনার লাগেজ আসলো আধা ঘন্টা 1 ঘন্টা পরে, এভাবে তো হবে না। আপনি বিদেশে 10 মিনিটের মধ্যে লাগেজ চলে আসছে। সো আপনাকে সমন্বিতভাবে পরিকল্পনা করে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে, এবং সবশেষে আমি যেটা বলি, আপনাকে সুশাসন থাকতে হবে আর কি, জবাবদিহিতা থাকতে হবে। সুশাসন না থাকলে প্রত্যেক লেয়ারে, আপনি যদি সর্বোচ্চ পর্যায়ে বলেন আর সর্বনিম্ন পর্যায়ে বলেন, সুশাসন না থাকলে আপনি যতই ইনভেস্ট করেন আপনার কিন্তু কোনোটাই কাজে আসবে না। সোহেল ভাই, আমরাও শেষ করি। এটা আসলে অনেক অজানা বিষয়। সাধারণ মানুষ এই বিষয়গুলো জানে না, এবং এটা আমরা বলতে গেলে, আপনার কাছে শুনতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে এবং শুনতে ভালো লাগবে। আমাদের সময় আলাপের আসার জন্য আপনাকে ধন্যবাদ সোহেল ভাই। ধন্যবাদ আপনাকে। আমি ক্রুদেরকেও ধন্যবাদ জানাই, এবং এটা একটা সুন্দর উদ্যোগ। কারণ যেটা আমি বলেছি যে ফ্লাইং হচ্ছে সব মানুষের স্বপ্নের জায়গা এবং সব মানুষের প্রশ্নের জায়গা। এবং আমি খুব আশা করব যে আমাদের আজকের আলোচনাটা সফল হবে যদি তরুণরা, শিশুরা এখান থেকে কিছু জানতে পারে, আগ্রহী হয় এবং পড়াশোনা করে, ডিসিপ্লিন থাকে, এবং তাহলেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা সফল হবে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম একজন পাইলট কিভাবে তার যোগ্যতার প্রমাণ দিয়ে স্বপ্নের আকাশে ডানা মেলবেন এবং দীর্ঘ সময় কিভাবে উড্ডয়নে থাকবেন, অর্থাৎ ডানা মেলে থাকবেন, তার বিভিন্ন দিক নিয়ে।
আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।